সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ সন্ধ্যা। অপভ্রংশ সাহিত্য পত্রিকা আয়োজিত গল্প, আড্ডা ও গান আজকের আয়োজনে আমাদের অতিথি হিসাবে আছেন জনপ্রিয় রক ব্যান্ড বাংলা ফাইভের ভোকাল সিনা হাসান। অপভ্রংশ সাহিত্য পত্রিকা যে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে, সিনা ভাই প্রথম থেকেই আমাদের উৎসাহ দিয়েছেন এবং আজকে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। সেজন্য সিনা ভাইকে অপভ্রংশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সিনা ভাই, অপভ্রংশে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে প্রথমে একটু জানিয়ে রাখতে চাই, অপভ্রংশ সাহিত্য পত্রিকা প্রথম সংখ্যা শ্রাবণ 1427 আগস্ট 2020 প্রকাশিত হয়েছে। অপভ্রংশ সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যার প্রাপ্ত শুভেচ্ছা মূল্য ছিন্নমূল পথশিশুদের জন্য একবেলা খাবার এবং এই করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে ব্যয় করা হবে। তো যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, স্ক্রিনে দেখানো এই যে নাম্বারটি বা opobhrongsh@gmail.com এ যোগাযোগ করে আপনারা সাহিত্য পত্রিকাটি সংগ্রহ করুন এবং আপনাদের সাধ্যমতো অনুদান দিয়ে আমাদের উদ্দেশ্যকে ত্বরান্বিত করুন। তো আমি এই মুহূর্তে অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। সিনা ভাই কেমন আছেন? এই তো ভালো, করোনার মধ্যে নিরাপদ থাকার চেষ্টা করছি। এক্স্যাক্টলি তাই। ভাইয়া, আমরা প্রথমে একটু পিছনের দিকে চলে যাই যে আপনি তখন একজন ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসাবে কাজ করছেন সেই 2014, 15, 16 সালের দিকে। তখন হচ্ছে আপনার একক অ্যালবাম লাস্ট বেঞ্চ প্রকাশিত হয় 2016 সালে। তো এরপরই মূলত হচ্ছে আপনি বাংলা ফাইভ ব্যান্ডটি গড়েন। তো আমার যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে, বাংলা ফাইভ ব্যান্ড শুরু করার আগে কি আপনি অন্য কোনো ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন? বাংলা ফাইভ শুরু করার আগে অনেকগুলি ব্যান্ড করার ব্যর্থ চেষ্টা ছিল। 2004 সালে মিরপুরে একটি ব্যান্ডে ভোকাল হিসেবে যোগ দিয়েছিলাম, প্লেটনিক নাম। আমি কমার্স কলেজে যখন পড়তাম তখন মিরপুরের একটি ব্যান্ড থেকে ওরা আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি খুব খুশি হয়েছিলাম, খুব ভালো লাগা ছিল। তো সেই ব্যান্ডটা 2006 সাল পর্যন্ত, তার আগে স্কুলে থাকতে ক্লাস 9-10 থাকতে বন্ধুরা মিলে ব্যান্ড করার স্বপ্ন, কিন্তু কোনো কিছু বাজাইতে পারি না, কোনো ইনস্ট্রুমেন্ট নাই, একটা স্বপ্ন ছিল। তারপরে তো 2004-এর প্লেটনিক ব্যান্ডের কথা বললাম। 2006 সালে ওই যে করতে চাই রক মিউজিক, কিন্তু গান গাইতে ডাকে খালি গায়ে হলুদে। হ্যাঁ, তো এইরকম যখন বাস্তবতার সম্মুখীন হইতে হলো 2006 সালে, খুবই হতাশ হয়ে মিউজিক আর হবে না কোনোদিন, এইটাই মনে হলো। তারপরে মিউজিক টিউজিক বাদ দিয়ে ইউনিভার্সিটিতে যাওয়া, ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করার চেষ্টা, কিছু কোর্স করা, কিছু কাজ করা, প্র্যাকটিক্যালি অ্যাসিস্ট করা, এই সমস্ত। এই করতে করতে আবার আরেকটা ব্যান্ড তৈরি করলাম, সোল রেবেল, 2011 সালে। 2011-12 পরে ওই ব্যান্ডটাও আর টিকলো না। তারপরে হচ্ছে যে বিভিন্ন লাইভে এই কথাটা বলেছি, যখন দুই রাস্তার মুখোমুখি, যে আসলে আমি মিউজিক করতে চাই না ব্যান্ড মিউজিক করতে চাই, তো উত্তরটা আসলে প্রথমত মিউজিক করতে চাই। যেই কারণে হচ্ছে যে চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে অ্যালবামটা সলোই করি। পাভেল ওরিন চিরকুটের ড্রামার হিসেবে সবাই চিনে, আমার মেন্টর, আমার প্রথম অ্যালবাম লাস্ট বেঞ্চের প্রডিউসার। সে মূলত এই প্রশ্ন করলো যে তুমি কি মিউজিক করতে চাও না ব্যান্ড মিউজিক করতে চাও, তো তাহলে চলো আমরা সলো করে ফেলি মিউজিক অ্যালবামটা। এইভাবে করে হচ্ছে যে প্রথম অ্যালবামটা সলো করা। হ্যাঁ, তারপরে ওই গানগুলো 2017 সালে অ্যালবামটা মুক্তি পায় লাস্ট বেঞ্চ। এরপরে হচ্ছে যে 2017-র পরে এই গানগুলো গাইতে গাইতে একসাথে স্টেজে যখন আমি, অনেক, রাফিন, তখন ড্রামার ছিল মেহেদি এখন নেই, এখন সহজিয়ায় বাজাচ্ছে, এখন রুশদি আমাদের ড্রামার।
তো একসাথে বাজাতে বাজাতে এই চারজন মনে হলো যে ঠিক আছে, এটাই বোধহয় আমাদের ব্যান্ড এবং আমাদের মধ্যে সিঙ্কটা হচ্ছে। দেন ওইটার নাম রাখলাম যে বাংলা ফাইভ রেখে এরপরে বাংলা ফাইভের গানগুলো 2018-তে রেকর্ড করে 19-এ রিলিজ করলাম। হ্যাঁ। এই তো। আহ, ভাই এখন যেটা জানতে চাই যে বাংলা ফাইভ ব্যান্ডটির নাম যে রেখেছেন বাংলা ফাইভ, এর পিছনে কি মানে সুনির্দিষ্ট কোনো কারণ আছে? কারণ আমরা জানি যে আপনাদের ব্যান্ডের সদস্য আসলে 4 জন, কিন্তু আপনাদের ব্যান্ডের নাম বাংলা ফাইভ। তো মানে এর পিছনে কোনো গল্প লুকিয়ে আছে কিনা সেই গল্পটা আমরা জানতে চাই। আমাদের এই ফাইভ, এই পঞ্চমটা হচ্ছে আমাদের অডিয়েন্স, আমাদের শ্রোতা। আহ গানের জন্য প্রয়োজন কান। গান এমন একটা জিনিস, এটা কারো না কারো কানে ঢুকতে হয়। কেউ যদি নাই শুনে তাহলে কিন্তু গানের জার্নিটা ইনকমপ্লিট। হ্যাঁ, গানের যাত্রা কিন্তু পুরোপুরি সফল হয় না। তো একটা গান হইতে হইলে কাউকে না কাউকে পড়তে তো না, সরি, শুনতে হবে। হ্যাঁ, কবিতা যেমন পাঠের মিডিয়াম, গান তেমনি হচ্ছে যে শুনতে হয়। তো অডিয়েন্স যারা আমাদের গান শুনে আমাদের গানের জার্নিকে কমপ্লিটনেস এনে দেন, সেই শ্রোতারা হচ্ছে আমাদের গানের পঞ্চম সদস্য। তো আমি অনেক, রাফিন রুশদি এবং অডিয়েন্স, এই পাঁচে মিলে বাংলা ফাইভ। না, অসাধারণ, অসাধারণ। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, অনেকেই কমেন্ট করছেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট করে জানান। যদি কোনো গানের অনুরোধ থাকে সেটিও কমেন্ট করে জানান, আমরা ভাইয়ার কাছে পৌঁছে দেব এবং ভাইয়া প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন বা আপনাদের গানের অনুরোধ রাখার জন্য চেষ্টা করবেন। তো এই মুহূর্তে ভাইয়া আমরা একটা গান শুনে ফেলি। আহ লাস্ট বেঞ্চ গানটা লাস্ট বেঞ্চ শুনতে নিয়ে ইচ্ছা কথা করি। হচ্ছিল, লাস্ট বেঞ্চটাই করি নাকি? হ্যাঁ, হ্যাঁ, শিওর। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তো। আমি পাহাড় মাতালের জেগে থাকা ভোর, তোমরার কবিতায় শূন্য আসর। আমি বেঁচে থাকা মানে, আমি বেঁচে থাকা মানে, আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ তো। আমি পার মাথালে জেগে থাকা ভোর, তোমরার কবিতায় শূন্য আসর। আমি বেঁচে থাকা মানে, আমি বেঁচে থাকা মানে আমি হার্ডকোর, আমি কপি বলে নিষ্পাপ হওয়া ভোর। আমি জঞ্জাল এক শহর, আমায় ভুলে গেলে লাভ বেশি তো। আমি ব্ল্যাকলিস্ট, আমি হার্ডকোর, আমি কপি বলে নিষ্পাপ হওয়া ভোর। আমি জঞ্জাল এক শহর, আমায় ভুলে গেলে লাভ বেশি তো। আমি নাই বলে কি হবে তোর, আমি নাই বলে কি হবে তোর। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তো। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তো। আমি লাস্ট বেঞ্চ, আমি ব্যাকডোর, আমি মরে গেলে লাভ বেশি তো। আমি পাহাড় মাতালে
আমি তোরে কেমন না বেশি তোর আমি পাপি বলে নিষ্পাপ হওয়া তোর আমি নাই হলে কি হবে তোর আমি মরে গেলে অসাধারণ ভাইয়া। ভাইয়া, যেটা জানতে চাইবো, এই গানের পিছনে কি কোনো গল্প আছে? এই গানটা যখন মানে লেখা হয়েছিল, তার পিছনে কি কোনো কোনো গল্প ছিল? যদি থেকে থাকে সেটা জানতে চাই। আচ্ছা, এই গানটা লেখা হচ্ছে যে রাজীব আশরাফ এবং আমার দুজনের যৌথ। রাজীব আশরাফের কবিতা লাস্ট বেঞ্চ থেকে। আম, গানের গল্পটা কি, মানে একজন খারাপ না হলে আরেকজন ভালো কিভাবে হয়? দেশে কোনো চোর না থাকলে দেশে পুলিশের দরকার নাই। হ্যাঁ, সো কেউ আহ, মানে তুই ফার্স্ট বেঞ্চার বলেই আমি লাস্ট বেঞ্চার, তুই দিন বলে আমি রাত, তুই শুভ বলে আমি অশুভ। হ্যাঁ, মানুষের এই যে সবসময় মানুষের মনের মধ্যে যে দ্বন্দ্ব কাজ করে, হ্যাঁ, এইটাকে আমি তো অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট, সোশ্যাল সায়েন্সের ভাষায় বলে বাইনারি অপোজিশন। সবসময় মনের মধ্যে এরকম শুভ অশুভ, ভালো মন্দ, হ্যাঁ, গুড ব্যাড, যাবো কি যাব না, খাবো কি খাবো না, এরকম আসলে চলেই। একটা না থাকলে হুম। আরেকটার অস্তিত্ব আসলে থাকে না। হ্যাঁ, ওই কথাটাই বলা। আর লাস্ট বেঞ্চ মানে হচ্ছে যে আহ, বিপরীত বয়ান, কাউন্টার কালচার বলে না, বিপরীত বয়ান, হুম। যে একটা প্রতিষ্ঠিত সত্য তার বাইরেও আসলে আরো সত্য আছে। হ্যাঁ, গ্লাসের মধ্যে অর্ধেক পানি না, অর্ধেক বাতাসও আছে। হ্যাঁ, দুইটাই কিন্তু আসলে বাস্তবতা, দুইটাই কিন্তু সত্য। তো শুধু পানি আছে এইটাই শুধু সত্য না, সত্য এক না, সত্য একাধিক। হ্যাঁ, যে কোনো সত্য, আমরা যেটাকে হচ্ছে যে চিরন্তন সত্য বলি, সেই চিরন্তন সত্যও কখনো কখনো আহ আংশিক সত্য। আসলে সত্য অনেক কিছুর সাপেক্ষে। তো এই কথাগুলোই আসলে লাস্ট লাস্ট বেঞ্চের মূল বক্তব্য। বক্তব্য এক্স্যাক্টলি। বেশি পেঁচায় আমাদের সাথে ফেললাম অনেক, নাকি? না না ভাইয়া, মোটেই না। আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন, তারা অনেক অনুরোধ করছেন, দেখছেন। আমি কয়েকজনের নাম পড়ি। সোহাগ আহমেদ প্রান্ত, উনি বলেছেন লাভ ইউ ভাই। আহ সাখাওয়াতুল্লাহ, তারপর সোহাগ আহমেদ ভাই কনফিউশন গানটির জন্য অনুরোধ করেছেন। ভাইয়া, এই গানটি একদম শেষে সিনা ভাই গাবেন। আমি আশা করব যে একদম শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং অবশ্যই ভাইয়া গানটি গাবেন। And ইয়াসির আরাফাত জয়, উনি বলেছেন যে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তারপর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন লাভ ইউ ভাই। এছাড়া আরো অনেকে আমাদের সাথে আছেন। এবং যারা অনুষ্ঠান দেখছেন তারা, আপনারা যে কোনো মতামত বা কমেন্ট বা প্রশ্ন করতে পারেন কমেন্ট করে, এবং গানের অনুরোধ করতে পারেন। এবং সেই সাথে আমি আবার একটু জানিয়ে রাখছি যে অপভ্রংশ সাহিত্য পত্রিকা প্রথম সংখ্যা শ্রাবণ 1427 এবং আগস্ট 2020 এর শুভেচ্ছামূল্য থেকে প্রাপ্ত অর্থ পথশিশু এবং করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কোনো একটি পরিবারকে অর্থ সাহায্য করার জন্য ব্যয় করা হবে। স্ক্রিনে দেখানো বিকাশ এবং রকেট নম্বরে আপনারা আপনাদের সাধ্যমতো অনুদান পাঠিয়ে পত্রিকাটি সংগ্রহ করতে পারেন। তো আমি এই মুহূর্তে আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। তো ভাইয়া, আপনাদের যে একটি গান রয়েছে মনে করো, আমি শুনেছি যে এই গানটি ইন্ডি মেমফিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল এবং ওই ফিল্ম ফেস্টিভ্যালে আরো আহ, দুইটি মিউজিক ভিডিও প্রদর্শিত হয়েছিল। আমি যদি ভুল না করে থাকি, একটি ছিল সম্ভবত জার্মানির একটি ব্যান্ডের এবং অন্যটি ছিল রাশিয়ার লিটল বিগ নামে কোনো একটি ব্যান্ডের মিউজিক ভিডিও, এবং সেই সাথে বাংলা ফাইভের মনে করো গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। তো বিশ্বমঞ্চে বাংলা ফাইভ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যে অনুভূতি, সেটা আসলে কিরকম ছিল, বা এই মুহূর্তে সেই অনুভূতিটা কেমন? মনে করো মিউজিক ভিডিওটা, ওইটার পরিচালক হচ্ছে কারিশমা চৌধুরী। কারিশমার
বানানো মিউজিক ভিডিও, ওইটা ইন্ডি মেমফিস ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়, এবং এরকম কোন ফেস্টিভ্যালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে আমাদের একটি গান, এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা ব্যাপার। ওখানে 3টি না, সর্বমোট 20টি টোটাল মিউজিক ভিডিও প্রদর্শিত হয়েছিল সারা ওয়ার্ল্ড থেকে। আর ওখানে আমার খুবই প্রিয় ফিল্ম মেকার জিম জারমাউস তিনি উপস্থিত ছিলেন, তার সেশন ছিল 4 ঘন্টার। তো যে প্রশ্নটা আপনি করলেন যে বিশ্বে বা বিশ্ব মঞ্চে বাংলা 5-এর হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, এই জিনিসটা 2 রকম। একরকম হচ্ছে যে এই যে ফেস্টিভ্যাল আর্ট মার্কা, এই ফেস্টিভ্যাল ঘেঁষা লোকজন, যেটা হচ্ছে সো কল্ড, অনেকে বলে যে এলিট প্র্যাকটিস। হ্যাঁ, তো আর একটা হচ্ছে যে যেটায় আমি সবচেয়ে বেশি হ্যাপি, সেটা হচ্ছে যে বিভিন্ন গানের নিচে কমেন্ট আসে যে ভাই কুয়েত থেকে শুনছি, বা কাতার থেকে, দুবাই থেকে শুনছি, বা সিঙ্গাপুর থেকে শুনছি। হ্যাঁ, বিশেষ করে যারা প্রবাসী শ্রমিক আছেন তারা যখন গানগুলো শুনেন, সেটাও কিন্তু আসলে বিশ্ব দরবারে বা বিশ্বের বাংলা গানের শ্রোতাদের কাছে, এছাড়াও ইন্ডিয়ায় যখন নতুন অডিয়েন্স কেউ গান শুনে বলেন, বা নেপালেও অনেকে শুনেন, ওইগুলি আরো বেশি টানে। ওইগুলি ইন্ডি মেমফিস ফেস্টিভ্যালের একটা পার্ট হতে পারা তো অবশ্যই একটা আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার, কিন্তু তার চেয়েও আরো বেশি ভালো লাগে যখন কোনো এক বাঙালি শ্রমিক বলে যে ভাই কুয়েত থেকে আপনাদের গান শুনছি, টানা 3 দিন ধরে শুনেই যাচ্ছি। এইগুলি শুনতে পারলে আরো বেশি ভালো লাগে। আচ্ছা ভাই, সেই সাথে কি আমরা মনে করো গানটা একটু শুনে নিতে পারি? মনে করো, হ্যাঁ অবশ্যই। মনে করো গানটা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, ওই সময় তৈরি করা। আচ্ছা। সময় নেই নিজেকে দেবার সময়, মনে করো শরীরটা হয়ে গেছে চর্বি, ঘুরে ঘুরে ফেরে সারা রাস্তায়। মনে করো ভুল করে নিয়ে যায় প্রতিদিন ভোরে টাকা দেওয়ার, কারো হাতে বাঁশ, কারো হাতে হেরিকেন, কেঁদে কেঁদে বাঁচি বাপে ছেড়ে দেয়। মনে করো চাঁদ এসে কেড়ে নিল আমাদের ব্যস্ত সময়ে, মনে করো চাঁদ এসে কেড়ে নিল আমাদের ব্যস্ত সময়ে। মনে করো দম নেই ফেলার সুযোগ, সময় নেই নিজেকে দেবার সময়, মনে করো শরীরটা হয়ে গেছে জোর, ঘুরে ঘুরে ফেরে সারা রাস্তায়। মনে করো ঘুম লুট করে নিয়ে যায় প্রতিদিন ভোরে টাকা দেওয়ার, কারো হাতে বাঁশ, কারো হাতে হেরিকেন, কেঁদে কেঁদে বাঁচি বাপে ছেড়ে দেয়। মনে করো চাঁদ এসে কেড়ে নিল আমাদের ব্যস্ত সময়, মনে করো চাঁদ এসে কেড়ে নিল আমাদের ব্যস্ত সময়, মনে করো চাঁদ এসে কেড়ে নিল আমাদের ব্যস্ত সময়, মনে করো চাঁদ এসে কেড়ে নিল আমাদের ব্যস্ত সময়। ছোট্ট গান। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনার আচ্ছা, ছেলেবেলা সম্পর্কে একটু জানতে চাই। আপনার ছেলেবেলা কেমন কেটেছে, কোথায় কেটেছে, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। তা আমার ছেলেবেলা, আমি তো এখনো ছেলেবেলা কাটছে এখনো।
আচ্ছা, দুষ্টামি করলাম। আম, হ্যাঁ, ছেলেবেলা বলতে ছোটবেলায়, আমি ছোটবেলায় আমার শহর বরিশাল, ওইখানে বরিশাল জিলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। আহ, কীর্তন খোলার পাড়ে প্রতিদিন আড্ডা মারতে যাইতাম, এখনো বরিশাল গেলে ওখানেই যাই। চানমারি, কেডিসি, 30 গোডাউন, তারপরে আর কি, ছেলেবেলায় তো আর আসলে এত নিজের গান টান ছিল না, তখন একটু অন্য টাইপের, মানে শিল্পকলা একাডেমিতে ক্লাসিক্যাল শিখতে যাওয়া, 1 বছর 2 বছর সেকেন্ড ইয়ারে উঠে ড্রপ আউট হয়ে যাওয়া, আবার ক্লাসিক্যাল ভাল লাগে না, ইচ্ছা করে গিটার বাজাইতে। তো খাটের স্ট্যান্ডের সাথে গুনার তার জোড়া দিয়ে গিটার নিজে নিজেই বানানোর চেষ্টা করা, যদিও সেটা হয় নাই গিটারের, তারপরও এইগুলা করতাম আর কি। ঘুরতাম, সাইকেল চালাইতাম। বাট বেশ ইনোভেটিভ আইডিয়া যে খাটের কর্নারের সাথে তার জোড়া দিয়ে হ্যাঁ, ওই যে চেষ্টা করা। একটা কথা আছে না যে প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি, বা হ্যাঁ, কি জানি? হ্যাঁ, আছে না এরকম একটা, প্রয়োজন। ওইটা ভাই তো আরেকটা ছিল না বিষয় একটু দেখি জানতে এসব। চাচ্ছি হুম, যে কি বিষয়? আমাদের সমাজে মানে বাংলাদেশী সমাজে বেশিরভাগ মধ্যবিত্ত বাবা মাই চান যে তার সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, বা হ্যাঁ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে হচ্ছে কোনো একটা চাকুরি করুক, মানে খুবই সাদামাটা একটা জীবনযাপন। তো এরকম কোনো বাধ্যবাধকতা কি আপনার জীবনে ছিল যেগুলো একজন রক স্টার হবার জন্য আপনাকে অতিক্রম করতে হয়েছে? নাকি আপনি ছোটবেলা থেকে রক স্টার হতে চেয়েছেন? সেই যে জার্নি, মানে আপনি যে বর্তমানের সিনা হাসান হয়ে উঠেছেন, সেই গল্পটা একটু জানতে চাচ্ছি। পরিবারের গল্প এবং পরিবারের সাথে একটা কথা আমি আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকেই বলি যে পরিবারের সাথে যুদ্ধ করতে হয়। হ্যাঁ, পরিবারের সাথে পারিবারিক ডিসিশনের প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের শিল্পী হইতে হয়। তা আমি এগুলো একদমই বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি, পরিবারের সামনে এক্সাম্পল দরকার। পরিবারের সামনে তো আসলে গান গেয়ে ভালো থাকে এরকম, বা শিল্পকর্ম করে ভালো থাকে এরকম কোনো এক্সাম্পল নাই। সো তারা চাইতেই পারে ছেলে বা মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হবে, কিন্তু পরিবারের সাথে যুদ্ধ করে না, বরং পরিবারের সাথে শান্তি চুক্তি করেও জিনিসটা করা যায়, শিল্প চর্চা করা যায়। হ্যাঁ, সেই জন্য প্রচুর ধৈর্য দরকার। পরিবারের সাথে যুদ্ধ না, ভাঙচুর না, হ্যাঁ, বরং করে 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 আসলে দেখাইতে হয়। যখন একটা পর্যায়ে গেলে মানুষ আহ, যখন বলবে যে হ্যাঁ আপনার ছেলের গান শুনলাম খুব ভালো লাগছে, বা আপনার ছেলে ফিল্ম মেকার হতে চায়, ওর বানানো একটা শর্ট ফিল্ম দেখছি, খুব সুন্দর খুব সুন্দর, ও একদিন অনেক ভালো কিছু করবে, যখন মানুষ এগুলো বলে বলে তখন কিন্তু বাবা মাও আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকে। তো আমার ক্ষেত্রে আমার বাবা মা, আমি ওই যে স্কুলে থাকতে গিটার কিন্তু দেয়নি, আমার প্রথম গিটারটা আমার ছোট বোন তার বৃত্তির টাকা জমিয়ে দিয়েছিল। বাট পরবর্তীতে আমার সেই বাবা মাই কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে। পরে কিন্তু আমি গিটার যখন ইউনিভার্সিটিতে উঠে চেয়েছিলাম আমাকে কিন্তু দিয়েছে। ভালো গিটার যখন চেয়েছিলাম যে আমার স্টেজ শো করা দরকার, একটা ভালো গিটার দরকার, তখন কিন্তু তারাই দিয়েছে। হ্যাঁ, ঠিক এরকম। তো আমি আহ ওই যে কফিল আহমেদ, আমাদের খুবই প্রিয় শিল্পী, কফিল ভাই একটা কথা বলে যে পারে না নিজের বাসায় পরিবর্তন করতে, আসছে সমাজ বিপ্লব করতে। হ্যাঁ, তো আগে নিজের বাসায় পরিবর্তনটা আগে করতে হবে। নিজের মা বাবাকে উম, শত্রু না বানিয়ে, তাদের থেকে ত্যায্য না হয়ে, বরং তাদেরকে নিয়ে যদি ভালো থাকা যায় শিল্প করে, তাইলে আসলে পুরো সমাজটা নিয়েই ভালো থাকা সম্ভব। হ্যাঁ, এইটা সম্ভব। হচ্ছে আমার চিন্তা বা আমার দর্শন। এক্স্যাক্টলি তাই। ভাইয়া মানে এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম তার সাথে আপনার একটা গানের মিল আছে, বা আমাদের বর্তমান প্রজন্ম যারা আছে তারা অনেকেই হচ্ছে নিজের মতো থাকতে চায় বা নিজের স্বপ্নকে নিজের মতো করে পেতে চায়। এজন্য দেখা যায় যে তারা অনেক সময় হয়তো পরিবারের বিরুদ্ধে অবস্থান করছে বা কিছু করছে, কিন্তু আলটিমেটলি অনেকে হয়তো পারছে, অনেকে হয়তো পারছে না। কিন্তু এই যে নিজের মতো ছুটে চলার যে একটা স্বপ্ন, তো সেই সেখানে সেখান থেকে হচ্ছে আপনার একটা গান যে আমি ছুটে যাই আমার মতো, এই গানটা শুনতে চাচ্ছি। আমি ছুটে যাই। ওকে। রাতে
দিশে হারা ছাদে আমি কত ছোট, বয়স বাড়ে সময় কাটে, বড় হওয়া সোজা কত। রাতে তারা দিশে হারা ছাদে আমি কত ছোট, বয়স বাড়ে সময় কাটে, বড় হওয়া সোজা কত। পথে ধুলোয় আগুন ছুলোয় আমি অবিরত, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই আমার মতো। জীবন যেমন রঙের মতন জলে মেশে কত দ্রুত, ভালোবাসায় মেশায় মেশায় আমি খুব আমি ছোট। জীবন যেমন রঙের মতন জলে মেশে কত দ্রুত, ভালোবাসায় মেশায় মেশায় আমি খুব আমি ছোট। কাঁথার চড়ি হরান করে ঘুরে চলা শুই শুধু, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই আমার মতো, আমি ছুটে যাই, 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 আমি ছুটে যাই আমার মতো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি বিশ্বাস করি যে আপনি এবং আপনার ব্যান্ড বাংলা ফাইভ আপনাদের মতো করে ছুটে গিয়ে আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর পরিবেশনা উপহার দিবেন। তো আমাদের সাথে অনেক দর্শক আছে, অনেকেই কমেন্ট করছেন। আব্দুর রহমান মিয়াদ উনি কমেন্ট করেছেন, আজ প্রথম সরাসরি ভাইকে দেখছি। তারপর কমেন্ট করেছেন রাজেদুল ইসলাম, ভাই আপনার গান সবসময় ভালোবাসি। রাজেদুল ইসলাম আরো বলেছেন, ভাই আপনার একজন ভক্ত হয়ে অনুরোধ করছি কনফিউশন গানটা গেয়ে শোনানোর জন্য। হ্যাঁ ভাইয়া, অবশ্যই কনফিউশন গানটা গাবে, একদম সবার শেষে গাবে। যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অনিক মাহমুদ জয় উনি বলেছেন ভালো লাগছে দেখছি। তারপর অনিক মাহমুদ জয় ভাই আবারও বলেছেন অসাধারণ সুন্দর গান। আর ইমন রহমান নামে একজন কমেন্ট করেছেন, উনি সম্ভবত সিনা ভাইয়ের বন্ধু। উনি বলেছেন বহুদিন পর প্রিয় বন্ধুর গান শুনলাম, ধন্যবাদ অপভ্রংশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ এই ইমন। মুহূর্তে অপভ্রংশর ওই যে বিকাশ নাম্বার রকেট নাম্বারে হ্যাঁ সাহায্য পাঠাইতে হবে। বন্ধুর গান শুনেছো, এবার বন্ধুর অনুরোধটাও রাখতে হবে। আমরা আশা করি অবশ্যই যারা আছেন মানবতার সেবায় অবশ্যই এগিয়ে আসবেন। সিনা ভাই যখন বলেনি, সাথে আমি আরেকবার একটু বলে নিই যে অপভ্রংশ সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা, এর শুভেচ্ছা মূল্য থেকে প্রাপ্ত অর্থ আহ ছিন্নমূল পথ শিশুদের জন্য একবেলা খাদ্য এবং করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে অর্থ সহযোগিতা করার জন্য ব্যয় করা হবে। স্ক্রিনে দেখানো বিকাশ অথবা রকেট নম্বরে আপনারা আমাদের সাধ্যমতো
অনুদান দিয়ে আমাদের কাজকে ত্বরান্বিত করতে পারি। তো দর্শক যারা অপভ্রংশের এই অনুষ্ঠান দেখছেন এবং বাংলা ফাইভের গান যারা নিয়মিত শোনেন বা বাংলা ফাইভের যারা ভক্ত, তারা অবশ্যই বাংলা ফাইভের লিরিক্স গুলোকে খেয়াল করেছেন এবং বাংলা ফাইভের লিরিক্স গুলো সত্যি অসাধারণ। এবং এই গানগুলোর যে কথা, সেই কথার মধ্যে মানুষের ভেতরকার যে মানসিক দ্বন্দ্ব, মধ্যবিত্তের যে সংকট, আর রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক এবং বাংলাদেশের সমসাময়িক যে আর্থসামাজিক পরিস্থিতি, সেই ব্যাপারগুলোই বারবার ঘুরে ফিরে চলে আসে। তো আমি মনে করি যে শিল্পের প্রতি শিল্পীর যে দায়বদ্ধতা, সেখান থেকেই এই চেতনার উদ্ভব। তো আমি সিনা ভাইয়ের কাছে জানতে চাইবো যে বর্তমানে দেখা যাচ্ছে যে শিল্পের একটা অতিরিক্ত বাণিজ্যিকীকরণ চলছে, আহ, এবং শিল্পের যে সেই অতিরিক্ত বাণিজ্যিকীকরণ থেকে বেরিয়ে এসে শিল্প চর্চা করার প্রবণতাও আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। যে ওই যে ইংরেজিতে একটা কথা বলে যে আর্ট ফর আর্ট শেক আর আর্ট ফর পিপলস শেক, বা সেটাকে আরেকটু মডিফাই করলে বলা যেতে পারে আর্টস ফর বিজনেস শেক। তো মানে এই কথার প্রেক্ষিতে আসলে আপনার আহ, মতামতটা জানতে চাচ্ছিলাম যে আমরা আসলে শিল্পকে ঠিক কতখানি ধারণ করতে পারি, নাকি শুধু কিছু করতে হবে সেই চেতনা থেকেই হচ্ছে আহ শিল্প চর্চা করি, নাকি শিল্প নিয়ে ব্যবসা করি। এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। শিল্প তো আসলে আলু। হ্যাঁ, শিল্প তো আসলে আলু। আলু সব জায়গায় দেয়া যায়, শিল্প তেমনি সবকিছুরে শিল্প বলা যায়। ডাক্তার তার সার্জারি করাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে। আবার শিল্প বলতে চামড়া শিল্প, ওটাও শিল্প। হ্যাঁ, ক্ষুদ্র কুটির শিল্প, সেটাও শিল্প। আবার আমরা শিল্প উদ্যোক্তা দেখি। আবার বাংলাদেশ শিল্প শিল্প বাণিজ্য মন্ত্রণালয়, ওটাও শিল্প। আবার গান গাওয়া শিল্প। গান গাওয়ার মধ্যে কোন গানটা শিল্প কোন গানটা শিল্প না, সেটা নিয়েও আবার ডিবেট আছে। হ্যাঁ, এখন পেইন্টিং সালভাদর দালির একটা পেইন্টিং, সেটাও শিল্প। আবার হচ্ছে যে একটা কোন একটা টুথপেস্টের বিজ্ঞাপনের একজন আর্ট ডিরেক্টর, সেও শিল্প নির্দেশক, সেও শিল্প। বিজ্ঞাপনেরও অনেকে ফিল্ম দাবি করে। হ্যাঁ, এনজিও যে ডকুমেন্টারি অ্যাকচুয়ালি প্রোপাগান্ডা, ওগুলাকেও অনেকে ফিল্ম দাবি করে, ঠিক এরকম। তো শিল্প তো আসলে আলু। হ্যাঁ, শিল্প আসলে আলু। এটা বাণিজ্যেও যায়, এইটা মানুষের কাজেও লাগে, এই শিল্প আন্দোলনেও লাগে, শিল্প ব্যবসা করতেও লাগে। এখন শিল্পের বাণিজ্যিকীকরণের কোন রূপটা আসলে আমাদের গ্রহণ করা উচিত, কোন রূপটা গ্রহণ করা উচিত না, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে আমার অবস্থানটা ক্লিয়ার করি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, চার্লি চ্যাপলিনের মুভি কি কম বাণিজ্যিক সফল ছিল? না, তা তো না। চার্লি চ্যাপলিনের মুভি কিন্তু তুমুল ভাবে বাণিজ্যিক ভাবে সফল ছিল, হলে চলেছে, মানুষ টিকিট কেটে দেখেছে। হ্যাঁ, অনেক বড় বড় ফিল্ম মেকার আছে যাদের ফিল্মগুলো আর্ট ফিল্মের তালিকায় আমরা ফেলি, আমরা বলি আর্ট ফিল্ম। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল ছিলেন। তো তাইলে তাদের সিনেমা যদি কমার্শিয়ালি সাকসেসফুল হয়, তাইলে তাদের সিনেমাকে কেন কমার্শিয়াল ফিল্ম বলবো না? কেন আমরা শুধু কাজী হায়াতের ফিল্মকেই কমার্শিয়াল ফিল্ম বলবো, কেন চার্লি চ্যাপলিনের ফিল্মকে কমার্শিয়াল ফিল্ম বলবো না? তো আমাদের বোঝাপড়ায় অনেক ঘাটতি আছে। হ্যাঁ, আমরা কোন আলুটা কোন তরকারিতে দিব। এখন প্রবলেম হচ্ছে যে আমরা মিষ্টি আলু হচ্ছে যে ঝাল মাংসের মধ্যে দিতে গেলে সমস্যা। শিল্প আলু ঠিক আছে, কিন্তু কোন আলু কোনটা দিয়ে ভর্তা হবে, কোনটা নতুন আলু, কোনটা গজালা আলু, কোনটা মিষ্টি আলু, এগুলা বুঝে ব্যবহার করা উচিত। নেপালে যান আপনি, আপনি নেপালে গিয়ে দেখেন যে শিল্প বলতে কি বুঝায়। একজন একটা ব্যাগ, আর্ট হাউস, নাম আর্ট হাউস, আর্ট গ্যালারি, ভিতরে গিয়ে দেখবেন ব্যাগ বিক্রি করতেছে, মুখোশ বিক্রি করতেছে। আবার বোম্বে যান, আর্ট হাউস জাহাঙ্গীর আর্ট গ্যালারি, যা কি দেখা যায় যে একজন পেইন্টার বা একজন ফটোগ্রাফারের তার একটা শিল্পকর্ম সেখানে প্রদর্শিত হচ্ছে। হ্যাঁ, এখন লুভর আর্ট মিউজিয়ামের আর্টের যে ডেফিনেশন, নেপালের একটা হিমালয়ান আর্ট হাউসের যে আর্টের ডেফিনেশন, আর বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের আর্টের যে ডেফিনেশন, শিল্পের যে ডেফিনেশন, এগুলা তো এক না।
সো ওই মিষ্টি আলু দিয়ে ঝাল মাংস রান্না করতে গেলে হবে না। সো আর্ট ফর আর্ট সেক নাকি আর্ট ফর হিউম্যানিটি নাকি আর্ট ফর বিজনেস, এগুলো সবই সম্ভব। এটা যার যার রুচির উপর, কে কি করবে না করবে তার কাজকর্ম তার কর্মকাণ্ড দিয়ে তার রুচির প্রকাশ ঘটে। হ্যাঁ, এখন আমরা ওই আমি ভাই শিল্প বুঝি না বা আমি ভাই আতেল না এই বলে আমি এমন গান বানাইতে গেলাম যে 64 জেলার মানুষ শুনবে, তাই বলে আমি এমন একটা অন্তঃসার শূন্য গান তৈরি করলাম। আহ এখন সেই গানের মধ্যেও কিন্তু আমার রুচি প্রকাশিত হচ্ছে। আর আমি যদি সেটা না করে আমি ধৈর্য ধরে আমি 50টা অন্তঃসার শূন্য গান না বানিয়ে আমি 2টা গান তৈরি করলাম, যে 2টা গান 50 বছর পরও মানুষ শুনবে, হ্যাঁ সেটাও কিন্তু শিল্প। তো তার মধ্যেও কিন্তু আমার রুচির পরিচয় প্রকাশিত হচ্ছে, আমাকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তো এখন এই তো ব্যাপারগুলো এরকম। So, আমি দুষ্টামি করেই বললাম যে শিল্প আলু, এখন সেই আলুটা আমরা কি আলুর দোষ বানাবো নাকি সেটা আমাদের উপকারে কাজে লাগাবো, কি করব, এটা আসলে আমাদের নিজেদের রুচি, নিজেদের লক্ষ্য, নিজেদের জ্ঞান বুদ্ধি, নিজেদের কমন সেন্সের ব্যাপার। এই তো। এক্স্যাক্টলি। তবে ভাইয়া মানে আপনার যে আলুর যে মেটাফোরটা, এই মেটাফোরটা আসলে অসাধারণ ছিল। না, আপনি দুষ্টুমি করে বললেও মানে ব্যাপারটার সাথে এই ব্যাপারটা খুবই সামঞ্জস্যপূর্ণ এবং মানে শুনতে খুব ভালো লেগেছে, উদাহরণটা খুব জুৎসই হয়েছে বলবো। ভাইয়া আমরা জানি যে আপনি বাউলদের নিয়েও কাজ করেন। কিছুদিন আগে এই করোনা মহামারীতে যেসব বাউল শিল্পীরা অর্থনৈতিকভাবে মানে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বা মানে টাকা পয়সা নিয়ে সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য আপনি কাজ করেছেন, তাদের জন্য কনসার্ট করে আপনি অর্থ সহযোগিতা করেছেন তাদেরকে, আমি যতদূর জানি। তো বাউলদের নিয়ে আপনার কাজ সম্পর্কে জানতে চাচ্ছি আর কি, মানে সামগ্রিক কাজ সম্পর্কে। বাউলদের নিয়ে আমার আগ্রহের অন্যতম কারণ হচ্ছে যে তারা বাংলার আদি জ্ঞানের যেই ধারা, বাংলার আদি যেই দর্শন, হ্যাঁ মানব মানব ধর্ম, মানবতা বা দেহতাত্ত্বিক ধর্মের যেই আদি তত্ত্ব কথাগুলো, এগুলোকে তারা ধারণ করছেন। এবং তাদের কাছে কিন্তু গানের মানে গান গানকে তারা বলে জ্ঞান। গানকে যে মানুষ জ্ঞান বলতে পারে এই জিনিসটা আমি প্রথম বাউলদের কাছে গিয়ে জানতে পারছি। এবং তখন আমার মনে হয়েছে আরে তাই তো, গান তো আসলে জ্ঞান, এবং গানই তাদের বাহন। গানটা তারা গুরু শিষ্য পরম্পরায় শিখে শিখে আহ আহ মনে রাখে, এবং এই গানের মধ্য দিয়ে তাদের যে মূল তত্ত্ব কথা, সেটা দেহতাত্ত্বিক হোক বা তাদের আহ মানবতার দার্শনিক বাণী জায়গা হোক, থেকে। সেগুলো প্রচার করে। হ্যাঁ, এবং জাতপাত শ্রেণী বৈষম্যহীন সমাজের কথা তারা বলে। শুধু তাই না, এই যে মানব দেহ, এই দেহটাকে কিভাবে বিশুদ্ধ রেখে, এই মনটাকে কিভাবে বিশুদ্ধ রেখে মানুষের আহ ক্ষতি না হোক, মানুষের ভালো করা যায়, আহ, সেই চর্চাটাই তো তারা করে। তো এবং আরো একটা জিনিস আমি তাদের সাথে মেশার চেষ্টা করে বুঝলাম, যে আমরা যে যে মিলন হবে কতদিনে বলে যে বছরে একদিন পয়লা বৈশাখ মাথা দুলাই, এটা শুধু আসলে মাথা দুলানোর গান না। এই গানগুলোর মধ্যে আসলে আমাদের অনেক দর্শন লুকায়িত আছে। হ্যাঁ, এখন সেগুলো আমাদের বুঝতে হবে, এগুলোর আসলে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না দিলে আহ তারা যাবে কই? আমরা নিজেরা যদি নিজেদের, ওই যে আহমদ ছফা একটা কথা বলছে যে বাঙালি খুবই বিস্মৃতি প্রবণ জাতি। এখন আমরা যদি নিজেদের অতীতে নিজেরা মুছে ফেলি বা নিজেদের আহ জ্ঞান গরিমার যে ইতিহাস যতটুকু আছে সেগুলো আমরা যদি ভুলে যাই, সেগুলো যদি ধ্বংস করি, তাহলে আমরা যাবোটা কই? আমরা দাঁড়াবো কোন মাটির উপর? আমাদের পায়ের তলার মাটি তো সরে যাবে। আমাদের যেই ডালে বসা সেই ডাল কেটে ফেললে আমরা থাকবো কই? আমরা বসবো কই? তো আমার, আমি বাউলদের সম্মান করি, আমি চেষ্টা করি তাদের সম্মান করার, তাদের যতটুকু সেবা করার। এই তো। তো লালনের উপর কাজ করছি, অনেক বছর ধরে গবেষণা করছি, শুটও করছি। আশা করি আরো অনেক বছরের সময় লাগবে একটা ডকুমেন্টারি তৈরি করতে। ইতিমধ্যে একটা বই তৈরি করেছি, আগামী বইমেলা করোনার পরে যখন হবে তখন ওই বইটা প্রকাশ হবে। শিশুদের লালন লালন নামে একটা বই। এই তো।
আচ্ছা, অসাধারণ শুনলাম ভাইয়া। এই এখন আমরা একটা গানে চলে যেতে চাচ্ছি, যে আপনার যে ন্যাংটা পাগল নামে একটা গান রয়েছে, এই গানটার একটা মিউজিক ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই, এবং মানে মিউজিক ভিডিওটাও অসাধারণ, আর গানের কথাগুলো তো সত্যিই অসাধারণ। তো আমরা গানটা শুনতে পাচ্ছি। আচ্ছা, ন্যাংটো পাগল গানটা হচ্ছে যে আহ, ন্যাংটো পাগল গানটা মূলত আমি যখন স্কুলে যেতাম প্রতিদিন, ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে একটা পাগল, একটা পাগলিনী, তো কে তাকে প্রতিদিন এত শাড়ি পেঁচায় দেয় আর প্রচুর পান চাবাইতো, এত পান কোন দোকানদার দেয়, এটা আমার মাথায় হুম। ঢুকতো না, আমি ছোট ছিলাম। তো হুম। এখনো আমি যখন সেই শহরে যাই দেখি যে সেই পাগল এখনো হেঁটে বেড়ায়, সেই ডায়াবেটিস রোগীরা এখনো দৌড়ে বেড়ায়। তো শহরে অনেক দালান কোঠা উঠেছে, অনেক বিলবোর্ড হয়েছে, কিন্তু অনেক কিছু বদলেছে। তারপরও কিছু কিছু বদল আসলে মানুষের প্রয়োজন, যে এই বদলগুলো হওয়া উচিত মানুষের জন্য। যাই হোক, কথা না বাড়াই, গ্রামের মধ্যেই আসলে কথাগুলো আহ সুরে সুরে গাওয়ার চেষ্টা করেছি। একটা ন্যাংটো পাগল হাঁটতো তোমার শহরে রাস্তায় রাস্তায়, দেখো ডায়াবেটিস রোগীরা আওয়াজও পাল্টে দৌড়ে বেড়ায়। একটা ন্যাংটো পাগল হাঁটতো তোমার শহরের রাস্তায় রাস্তায়, দেখো ডায়াবেটিস রোগীরা আজও পার্কে দৌড়ে বেড়ায়। এর কথায় বদল হওয়া যায় কি না যায়, জানি না, জানি না, জানি না, জানি না। এর কথায় বদল হওয়া যায় কি না যায়, জানি না, জানি না, জানি না, জানি না। দুপুর বেলায় ঘামের তারায় বিলবোর্ডের ছায়ায় ছায়ায় রোদ্দুর থেকে শরীর বাঁচায় ক্লান্ত নাগরিক। দুপুর বেলায় ঘামের তারায় বিলবোর্ডের ছায়ায় ছায়ায় রোদ্দুর থেকে শরীর বাঁচায় ক্লান্ত নাগরিক। তবু মধ্যবিত্ত ঠিক হয় ঠিক, সবই ঠিক, তবু মধ্যবিত্ত ঠিক তো ঠিক, সবই ঠিক। একটা স্বাধীন পাখি, একটা স্বাধীন পাখি উঠতো তোমার শহরে পাড়ায় পাড়ায়, দেখো আসল সকল বদল হলেও আসল বদল দূরে রয়। একটা স্বাধীন পাখি উঠতো তোমার শহরে পাড়ায় পাড়ায়, দেখো আসল সকল বদল হলেও আসল বদল দূরে রয়। তাই দুঃখের কথায় বদল হওয়া যায় কি না যায়, জানি না, জানি না, জানি না, জানি না। দুঃখের কথায় বদল হওয়া যায় কি না যায়, জানি না, জানি না, জানি না, জানি না। একটা ন্যাংটো পাগল হাঁটতো তোমার শহরে রাস্তায় রাস্তায়, দেখো ডায়াবেটিস রোগীরা আজও পার্কে দৌড়ে বেড়ায়। অসাধারণ, সত্যিই অসাধারণ, এবং গানের কথাগুলো ও অসাধারণ। তো ভাইয়া, মানে এই প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন শিল্পী হিসাবে বর্তমান বা অতীতের কোন শিল্পী আপনাকে, বা কোন ব্যান্ড হচ্ছে আপনাকে অনুপ্রাণিত করে আর কি, কোন ব্যান্ড বা কোন শিল্পী আপনাকে অনুপ্রাণিত করে? উম
বাংলা গানের মধ্যে বলতে গেলে প্রতুল মুখোপাধ্যায়ের গান, মহিনের ঘোড়াগুলি, বাংলাদেশে সঞ্জীব চৌধুরীর গান, কফিল আহমেদের গান, তারপরে জেমসের গান। বিশ্ব সঙ্গীতের মধ্যে বলতে গেলে অবশ্যই বব মার্লে, এক নম্বরে বব মার্লে, জন লেনন, তারপরে পিট সিগার, তারপরে ব্যান্ডের মধ্যে ডোরস, পিঙ্ক ফ্লয়েড, তারপরে বিটলস, জেফারসন এয়ারপ্লেন, তারপরে অনেক ব্যান্ডই ভালো লাগে। রেজ এগেন্স্ট দ্য মেশিন আমার সবচেয়ে প্রিয় ব্যান্ড। আমার একটা ড্রিম, আমি যদি কোনোদিন রেজ এগেন্স্ট দ্য মেশিন ব্যান্ডের ভোকাল হইতে পারতাম। জানি না এটা সম্ভব না, বাট যদি পারতাম। এই ব্যান্ডটা আমার খুব ভালো লাগে, রেজ এগেন্স্ট দ্য মেশিন। সিস্টেম অফ এ ডাউনের গান খুব ভালো লাগে, ওদের লিরিক খুব সুন্দর, বিশেষ করে ওদের বিওয়াইওবির লিরিক আমার খুব ভালো লাগে। বাংলাদেশে পথিক নবীর গান আমার খুব ভালো লাগে। পথিক নবীর গানের কথা, অচেনা পথিক অ্যালবামটা আমি যখন প্রথম শুনি, মানে আমার মাথা নষ্ট, যে কি কয় মানুষ মানুষ আমায় কি করে বলি, মানুষ আমায় প্রশ্ন করে, মানুষ আমায় প্রশ্ন করে, পেলি পাগল, কি করে বলি তোমাদের, কি করে বলি। হ্যাঁ, তারপরে অচেনা পথিক, পুরো অ্যালবামটাই পথিক নবীর এত সুন্দর। এটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের বেস্ট মিউজিক অ্যারেঞ্জমেন্ট। মাকসুদুল হক, মাকসুদুল ঢাকার, হ্যাঁ, বিশেষ করে নিষিদ্ধ অ্যালবামটা, অপ্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ, প্রাপ্তবয়স্কের নিষিদ্ধ, এটার মধ্যে যে কত উল্লাস, কত আশা, শত মানুষের শত ভালোবাসা, কিংবা গণতন্ত্র গানটা, এইগুলো আমার খুব ভালো লাগে। এই তো আরো আছে, সবার গানই ভালো লাগে। হ্যাঁ, কয়জনের কথা বলবো। সেটাই। হ্যাঁ, আমি এখন আপনাকে কতগুলো কুইক কোশ্চেন করব, আপনি 5 সেকেন্ডের মধ্যে প্রতিটা প্রশ্নের উত্তর দিবেন, এক কথায় উত্তর দিবেন। আমি কি শুরু করব? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, প্রিয়, আমি শুনতে পাইনি। প্রিয় কবি। প্রিয় কবি, এ তো অনেক আছে। বিনয় একজনের নাম বলবেন, মজুমদার। যে কোনো একজন। আচ্ছা, বিনয় প্রিয় কবিতা মজুমদার। এবং তার, আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, কথা কেটে আসছে, আরেকবার। আচ্ছা ভাইয়া, এবার কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বিনয় আচ্ছা, মজুমদার। হ্যাঁ শুনেছি। তাহলে এবার পছন্দের যে কোনো একটি কবিতা এবং সেই কবিতার দুটি লাইন। বোধ জীবনানন্দের, সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। কি সুন্দর না, সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আরো প্রিয় তো অভাব নাই, আল মাহমুদের কবিতা তো, হ্যাঁ, কবিতা তো বক্তব্যের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার। কয় লাইন, না আসলে কয়টা। প্রিয় কবিতা বা প্রিয় কবির কথা বলতে গেলে সুনির্দিষ্ট করে একজনের কথা বলা আসলে খুবই কঠিন একটা ব্যাপার, কারণ অনেক কবিতাই প্রিয়, অনেক কবির অনেক লেখাই ভালো লাগে। তো এরপরে যেটা জানতে চাইবো, প্রিয় লেখক। কি প্রবন্ধ না উপন্যাস নাকি, কোন কিসের প্রিয় লেখায়। লেখক, যে কোনো একজন প্রিয় লেখকের নাম বলতে পারেন, তারপর সাথে হচ্ছে যে কোনো একটা প্রিয় উপন্যাস বা বই, সেটা উপন্যাস হতে পারে বা প্রবন্ধ হতে পারে। শহীদুল জহিরের সে রাতে পূর্ণিমা ছিল উপন্যাস। হ্যাঁ, এটা খুবই বিখ্যাত একটা উপন্যাস। প্রিয় সিনেমা। প্রিয় সিনেমা, এই তো কোনটা রেখে কোনটা বলবো। যে কোনো একটা, আমি জানি অনেক সিনেমাই আপনার প্রিয় বা আমাদের প্রিয়, যে কোনো একটার নাম বললেই হবে। এই তো বিরাট বিপদে কোনটা রেখে কোনটা বলবো। আম,
সুবর্ণরেখা ঋত্বিক ঘটকের। ঋত্বিক ঘটকের। তারপর প্রিয় চলচ্চিত্র পরিচালক, বাংলা বা জিম বাংলার বাইরে জার্মাউস। পুরো বিশ্ব। আচ্ছা বিশ্ব চলচ্চিত্রে জিম জার্মাউস, বাংলা চলচ্চিত্রের মধ্যে জহির রায়হান। আচ্ছা। প্রিয় স্থান, মানে প্রিয় জায়গা আর কি। প্রিয় জায়গা তো শুয়ে শুয়ে দেখি আকাশের তারা, ওখানে তো যাইতে পারি না। আচ্ছা, ভ্রমণের মধ্যে বলতে গেলে নংরিয়াত, মেঘালয়। মেঘালয় আমার আচ্ছা, খুব সুন্দর। বাংলাদেশের মধ্যে বলতে গেলে হাওর, টাঙ্গুয়ার হাওর। আচ্ছা। কুইক ফায়ারের শেষ দুটি প্রশ্ন, প্রিয় মানুষ এবং পছন্দের খাবার। প্রিয় মানুষ তো আমি নিজে। প্রিয় প্রিয় মানুষ তো ওই যে সবকিছু। শিল্পের মতো নানান প্রেক্ষিতে হয়। পছন্দের খাবার ইলিশ মাছ ভাজা, ভাত, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, শুকনা মরিচ ডলা। শুকনা মরিচ ডলা দিয়ে আর পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা। পয়লা বৈশাখের খাবার আর কি, মানে যেটা খায় পয়লা বৈশাখে বাঙালি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আমরা জানলাম আপনার সম্পর্কে অনেক কিছু ভাইয়া। তো এই মুহূর্তে যেটা জানতে চাচ্ছি যে আমরা জানি যে আপনি এবং বাংলা ফাইভ দেশের বাইরে ভারত এবং নেপালে অনেকগুলি কনসার্ট করেছেন। তো সেখানকার অভিজ্ঞতা আসলে কেমন ছিল, বা সেখানকার শ্রোতারা বাংলা ফাইভকে ঠিক কিভাবে গ্রহণ করেছে, সেই অভিজ্ঞতার কথা একটু জানতে চাচ্ছি। অনেকগুলি না, আসলে নেপালে একটি, ইন্ডিয়ায় একটি আউটডোর একটি ইনডোর শো করেছিলাম। ইনডোরটা আমার সলো ছিল। অভিজ্ঞতার আসলে নতুন শ্রোতা পেতে, আমাদের ব্যান্ড তো নতুন ব্যান্ড, আমাদের ব্যান্ডের বয়স এখনো 2 বছরও হয়নি। তো এখনই হুম। আহ, বাইরে অডিয়েন্স যখন ফিডব্যাক দেয়, গান শুনে ভাল লাগে জানায়, খুবই ভাল লাগে। আর বিশেষ করে নেপালের সানপায়ে একটা ক্লাবে আমরা পারফর্ম করেছিলাম। তো নেপালি ভাষার সাথে কিন্তু বাংলা ভাষায় কিছুটা মিল আছে। ইনফ্যাক্ট আচ্ছা। হিন্দির চেয়েও বেশি মিল আছে বাংলা এবং নেপালের মধ্যে। তো সবচেয়ে মজা লেগেছে, ওরা বাংলা পারে না কিন্তু ওই শেষেরটুকু গায়, আমি ছুটে যাই আমার মতটুকু ঠিকই ওরা গাচ্ছে। আচ্ছা। আবার ইন্ডিয়ার কলকাতায় শো করেছি যখন, ওখানে তো অনেক বড় বড় ব্যান্ড, ওরে বাবা, আমরা সবচেয়ে জুনিয়র পারফর্মারদের মধ্যে। হ্যাঁ, হুম। ভূমি ছিল, চন্দ্রবিন্দু ছিল, বাংলাদেশের মাকসুদ ভাই ছিল, লিঙ্কন ভাই ছিল, মেহরিন আপা ছিল, তারপর ওখানে মহিনের ঘোড়াগুলির মেম্বাররা ছিলেন, শিলাজিদ্দা হুম। ছিল। তো এদের মধ্যে আমরা সবচেয়ে জুনিয়র পারফর্মার, কিন্তু তারপর আমাদের শো করার পরে যখন মানুষ এসে আহ যখন বলল যে গানগুলো খুবই ভাল লাগছে, আহ, যোগাযোগ কিভাবে করা যায়, কন্টাক্ট নাম্বার বা কোনো কন্টাক্ট মিডিয়াম পেতে পাই কিনা। হ্যাঁ, এবং হুম। পরবর্তীতে গত মার্চে আমাদের অনেক বড় একটা শো এর আমরা ডাক পাই, ভিসা হয়ে যায়, কিন্তু শো এর আগের দিন হচ্ছে যে করোনার কারণে মার্চ মাসে তো হুম। শোটা ক্যান্সেল হয়ে যায়। তো ওই এই যে ডাকগুলো পাওয়া, এগুলি আসলে অনেক বড় একটা, এগুলো পরম প্রাপ্তি। গান গেয়ে হুম। আসলে টাকা পয়সা না, গান দিয়ে মানুষের ভালো লাগা, মানুষ যে গান গাইতে আরেকবার ডাকে, এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। আমি মনে করি যে একটা হুম। একটা শিল্পী বা একজন মানুষ একটা জায়গায় গান গাইলো, তারপর তাকে যখন বলা হয় যে আরেকটা গান গাও বা আরো একবার আসো গান শোনাও, এর চেয়ে বড় প্রাপ্তি আসলে শিল্পী জীবনে হইতে পারে না। তো খুবই লাকি ফিল করি, খুবই আহ, খুবই আনন্দিত ফিল করি। এবং আহ, আহ, চেষ্টা করব ধরে রাখতে আপনাদের এই ভালোবাসা। সবাই যে যার ধর্ম মতে, যে যার বিশ্বাস মতে দোয়া করবেন, প্রার্থনা করবেন আমাদের জন্য। এই তো। সেটাই ভাইয়া, আমরাও বিশ্বাস করি যে বাংলা ফাইভ একদিন অনেক দূর এগিয়ে যাবে, এবং একটি নবজাতক ব্যান্ড হিসাবে এ পর্যন্ত বাংলা ফাইভ যা কিছু অর্জন করেছে তা সত্যিই অসাধারণ। তো এখন তো করোনা মহামারী চলছে, সবার জীবনই পুরো বিশ্ব জুড়ে বিপর্যস্ত। কোনো কিছুরই ঠিক নেই, কবে খুলবে অফিস, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় তাও আমরা ঠিক জানি না। তো এই মুহূর্তে ভাইয়া, বাংলা ফাইভ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে যতটুকু আমাদের সাথে শেয়ার করা যায় জানতে চাচ্ছি। এই মুহূর্তে লাইভ শো তো কোথাও হচ্ছে না।
লাইভ শো গুলো তো লাইভ শো আবার যখন হবে তখন লাইভ শো করব। আর কোনো তাড়াহুড়া নাই, আমাদের কোনো তাড়াহুড়া নাই। হ্যাঁ, ওই যে জীবনানন্দের কবিতা আছে না, যে আমি অতি দ্রুত কোথাও পৌঁছাতে চাই না, আমি যেখানে হ্যাঁ, যেতে চাই সেখানে যাওয়ার অনেক সময় আছে, আমি আস্তে আস্তে ধীরে সুস্থে কচ্ছপের মতো যেতে চাই। তো বাংলা ফাইভের অ্যালবাম আমরা আগামী বছর কাজ করব। আগামী বছর কাজ শুরু করে যখন সেটা ঠিকঠাক মতো শেষ হয় তখনই রিলিজ করব, খুব একটা তাড়া হুম, নেই। নেক্সট অ্যালবাম, এবং যখন করোনার পরে আবার কনসার্ট শুরু হবে রেগুলার কনসার্ট করে যাব, বাট বাংলা ফাইভ কন্টিনিউ করবে, এটুকুই নিজেদের কাছে নিজেদের প্রত্যাশা। একদমই তাই। আপনি জীবনানন্দের যে কবিতাটির কথা বলছিলেন, কবিতাটি আমার খুবই প্রিয় কবিতা। 1934 সালের মডেলের একটি মোটরসাইকেল নিয়ে লেখা জীবনানন্দ দাশের কবিতা। আমি টাইটেলটা এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, কিন্তু আমার মানে কবিতার কথাগুলো মনে আছে। তো একজন জানতে চেয়েছেন, একজন দর্শক অনিক মাহমুদ জয়, উনি জানতে চেয়েছেন, সিনা ভাই আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং, জীবন যেমন রঙের মতন জলে মেশে কত দ্রুত, আমার প্রিয় রং, সব রঙই প্রিয় রং, সব রঙই প্রিয় রং। সাদা যদি রং হয় তাহলে সাদা আমার সবচেয়ে প্রিয় রং। আর এই তো, সব রঙই প্রিয় রং। আকাশের রং বেশি ভাল লাগে, কারণ আকাশে তো নীলও থাকে, লালও থাকে, মাঝে মাঝে রংধনু 7 রঙও দেখা যায়। হুম, সেটাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখতে চাই, অপভ্রংশ সাহিত্য পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। যারা অপভ্রংশ সাহিত্য পত্রিকাটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো বিকাশ নম্বর বা রকেট নম্বরে অনুদান দিয়ে অপভ্রংশ সাহিত্য পত্রিকাটি সংগ্রহ করতে পারেন আপনাদের ফেসবুকের ইনবক্সে অথবা আপনাদের প্রিফার্ড মেইল আইডিতে। তো সেটি আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা নিজ দায়িত্বে আপনাদেরকে অপভ্রংশ সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা পৌঁছে দেবো। তো আমরা আরো একটি গান শুনবো। অনেকেই অনুরোধ করেছেন, এখন পর্যন্ত সব থেকে বেশি অনুরোধ এসেছে বাংলা ফাইভের কনফিউশন গানটি শোনার জন্য। আমরা সেই গানটিতে যাব। তো সেই গানটিতে যাওয়ার আগে আহ, অপভ্রংশ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে সিনা ভাই যদি কিছু বলতে চান, আমি তার জন্য অনুরোধ জানাচ্ছি। অপভ্রংশের এই লাইভটা করতে আমার রাজি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে এটা একটা সাহিত্যের প্ল্যাটফর্ম। আমি মনে করি বাংলাদেশের তরুণ যুবক যুবতী, তরুণ তরুণী যারা আছে তাদের মধ্যে কিছু মানুষের সাহিত্যের সাথে, সাহিত্যের সান্নিধ্যে থাকা উচিত। সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, ওই যে একটা কথা আছে না, অ্যাজ সিম্পল হুম, অ্যাজ দ্যাট। সো এরকম একটা প্ল্যাটফর্মের একটা ইভেন্টের বা একটা লাইভের পার্ট হতে পেরে আমি খুবই আনন্দিত, এবং আমি অপভ্রংশের জন্য শুভকামনা জানাই। এখান থেকে রেগুলার চর্চা হোক, এই চর্চার মধ্য দিয়ে নতুন লেখক বের হয়ে আসুক, নতুন পাঠক বের হয়ে আসুক, এবং আপনারা সাথে থাকুন। আসলে যারা সাহিত্য পছন্দ করেন তারা সাথে দেখতে পারেন, আমার মনে হয় আহ, আপনাদের ভালো লাগবে। এই তো। অসংখ্য ধন্যবাদ সিনা ভাই। আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান শেষ করার আগে আমি মনে করি, পার্সোনালি যেটা মনে করি যে আহ, বাংলা ফাইভ ব্যান্ডের সব থেকে জনপ্রিয় যে গানটি কনফিউশন, সেই গানটি আপনি দর্শকদের উদ্দেশ্যে পরিবেশন করুন। থ্যাংক ইউ অপভ্রংশকে আরো একবার আমন্ত্রণ জানানোর জন্য। কনফিউশন গানটা করছি, এই গানটা করেই আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার আগে বলে নিলাম। এই তো চলে যাচ্ছি কনফিউশনে। Sure. এই চেনা শহর, চেনা সময়, সময় গড়ালে অচেনা হয়। এই তোমায় নিয়ে আমি ভাবি, তোমায় আমি চিনে ফেলেছি, আসলে কি করেছি।
তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। 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 এই ভালোবাসা দিলাম তোমায়, কিন্তু একটা কিন্তু থেকেই যায়। যখন দূরে দূরে থাকো তুমি, তখন আমি ভালোবেসে ফেরি হায়। আসলে কি বেসেছি, তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি। 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 এই চেনা রাস্তা, চেনা বাস ট্রেন, চেনা অচেনা হায় দেখি। সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে, কিংবা ভুলে। বইতে বইতে যেমন জল কেমনে 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 সব এক হয়ে যায়। শুধু কষ্টের পাহাড়ে ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের। আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, নাকি ডাকি। আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, নাকি চিনি। কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি। কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি। কাউকে ভালোবাসি না, আবার বোধহয় বাসি। কাউকে ভালোবাসি না, আবার বোধহয় বাসি। কাউকে আমি ডাকি না, আবার বোধহয় ডাকি। কাউকে আমি ডাকি না, আবার বোধহয় ডাকি। কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি। কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি। অসংখ্য ধন্যবাদ সিনা ভাইয়াকে আমাদেরকে একটি সুন্দর সময় উপহার দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে সময় ব্যয় করে অপভ্রংশকে সময় দেওয়ার জন্য। আমাদের স্যার, সাথে এতক্ষণ যারা অনুষ্ঠানটি দেখছিলেন and আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বিশ্ব মহামারীর এই সময়ে যে যেখানেই আছেন আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এবং সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।